আবির মেয়েদের ন্যাকামি দেখলে গা জ্বলে যায়। ফাউল কথাবার্তা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না করো। আদিবা, আমি রান্না পারি না। আবির, তাহলে পারোটা কি? ছেলেদের সাথে ফ্লার্টিং করতে? এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই আর কোনো হোটেলও নেই। তোমার আশায় থাকলে না খেয়ে থাকতে হবে সেটাও বুঝেছি। এই নাও, আমি টোস্ট বানাচ্ছি, তুমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে ডিমের অমলেট বানাবে, বুঝেছ? আদিবা, ঠিক আছে। আবির তার রান্নায় মন দিল। আদিবাও পেঁয়াজ কাটছে, যে যার কাজে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। কিছুক্ষণ পর আদিবা বলে উঠল, জানো, কিছুদিন আগে আমার টিটিনাস টিকা ডেট ছিল। পাপা ডাক্তার আন্টিকে বলেছিল যেন ঘুমের ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে তারপর টিকার ইঞ্জেকশন দেয়, তার আগে নয়। আবির আদিবার কথায় বেশ অবাক হল। কিসের মধ্যে কি বলে এই মেয়ে? এখন তার পাপার কাহিনী কে শুনতে চেয়েছে? আবির বিরক্তির দৃষ্টিতে তাকালো আদিবার দিকে। মুহূর্তেই তার বিরক্তিটা রাগে পরিণত হল। কারণ আদিবা চোখ বন্ধ করে পেঁয়াজ কাটছে, হাত কেটে গেছে, রক্ত ঝরছে, তবুও সে চোখ খুলেনি, কাটাও বন্ধ করেনি। তার মানে হাত কেটে যাওয়ায় তার পাপার কথা মনে পড়েছে। আবির ধমক দিয়ে বলল, এই ইডিয়েট, কি করছো এসব? চোখ বন্ধ করে কাটতে বলছিলাম। আদিবা পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়। আবির, তাই বুঝি? আবির আদিবার কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল, হাত কাটল কেন? আদিবা। আবির এক গাদা কাঁচামরিচ আদিবার হাতে দিয়ে বলল, নাও, এগুলো কাটো। দেখবে আর কোনো দিন রান্না করার সময় হাত কাটবে না। আদিবা জানে কি হতে চলেছে, কিন্তু সে কোনো কিছুর পরোয়া করে না, তাই সত্যিই কাঁচামরিচ কাটতে শুরু করেছে। কাটা জায়গায় কাঁচা মরিচ লাগায় কেমন লাগছে সেটা আদিবা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আবিরও বুঝতে পারছে আদিবার নাক মুখ লাগ হয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না, মুখেও কিছু বলছে না। আবির এত জেদ! বিশ্বাস করো, ইচ্ছা করতেছে এখনই মেরে ফেলি। তুমি তো জানতে কাঁচামরিচ কাটলে কি হতে পারে, তাও কাটলে। আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে না? আদিবা, হচ্ছে। আবির, তাহলে কাঁদছ না কেন? তুমি জানো, মেয়েদের সবচেয়ে বড় অস্ত্র হল কান্না। 90% ছেলে মেয়েদের কান্নায় গলে যায়। আদিবা, সেজন্যই পাপা বলেছে কখনো কারো সামনে কাঁদবা না। চোখের পানি মানেই দুর্বলতা, সেটা আপনজন ছাড়া কাউকে দেখাতে নেই। তাই আমি পাপা ছাড়া কারো সামনে চোখের জল ফেলি না, সেজন্যই চোখ বন্ধ করে পেঁয়াজ কাটছিলাম। আবির এই কথাগুলি শুনে প্রচণ্ড রেগে গেল। খুব দেমাগ না তোর? খুব আদুরি মেয়ে তুই, তাই না? রুমে চল, আদর কত প্রকার আর কি কি তোকে বোঝাব। আবির আদিবাকে টানতে টানতে নিয়ে গেল। আদিবাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের বেল্ট দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করল আদিবাকে। একদিকে হাতে প্রচণ্ড জ্বালা করছে, তার মধ্যে এভাবে মার খেয়ে আদিবার সেন্সলেস হওয়ার উপক্রম হয়েছে। তবুও আবির থামছে না, সমানে মেরে চলেছে। আবির অন্যজনকে তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করে নিজের মেয়েকে মাথায় তুলে রাখা কিসের এত আদর তোকে? আজ আমি তোকে বোঝাব কষ্ট কাকে বলে। তোর বাবার জন্য আমি সারাটা জীবন বাবা মার আদর পাইনি বলতে বলতে মারছে আদিবাকে। যতক্ষণ আবিরের শক্তি ছিল ততক্ষণ নিজের সব শক্তি দিয়ে আদিবাকে সে আঘাত করেছে। আবির প্রায় 10 মিনিট পর ক্লান্ত হয়ে বেল্ট ফেলে দিয়ে বাইরে চলে গেল আবির। আদিবার খুব কষ্ট হচ্ছে, একে তো কোনো দিন মার খায়নি, আর আবির কোনো রকম মায়া দয়া না ছাড়াই মেরেছে, যেন সে কোনো পাথরের গায়ে আঘাত করেছে। আদিবা যে একটা মেয়ে সেটা হয়তো আবির বলেই গেভিল। আদিবা এই প্রথম কাউকে ভয় পেল। তার অবস্থা খারাপ হয়ে গেছে, সারা গায়ে রক্ত জমাট বেঁধে গেছে। আদিবা নড়তে পর্যন্ত পারছে না। অনেক চেষ্টায় হামাগুড়ি দিয়ে বাইরে এসে কোনো মতে দাঁড় হল আদিবা। উঠে দাঁড়িয়ে আর কিছু না ভেবেই সোজা পানিতে ঝাঁপ দিল আদিবা। আবির হতবাক হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না।
আদিবার মৃত্যু নিশ্চিত। আদিবা সাঁতার জানে না, এখনই সে তলিয়ে যাবে। আবির কি করে বাঁচাবো কে? আমি যদি ওকে তুলতে যাই হাঙ্গর এসে দুইজনকেই টেনে নিয়ে যাবে। কি করব আমি এখন? হাতে একেবারেই সময় নেই। আদিবা ক্রমশ পানিতে তলিয়ে যাচ্ছে আর আবির অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আবির কি করে বাঁচাবো কে? আমি যদি ওকে তুলতে যাই হাঙ্গর এসে দুইজনকেই টেনে নিয়ে যাবে। কি করব আমি এখন? হাতে একেবারেই সময় নেই। আবির অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবার দিকে। আদিবা ক্রমশ পানিতে তলিয়ে যাচ্ছে। আর সময় নেই, এবার কিছু একটা করতেই হবে। হাহকপালে যদি মরণ লিখা থাকে এভাবেই হয়। আবির নিজেই নিজেকে বলতে লাগল, তোর কপালটা কি খারাপ রে আবির, এই মেয়ের জেদের বলি এখন তোকে হতে হবে। সময় খারাপ কি আর করবি, খোদার নাম নিয়ে দিয়ে দে, ঝাঁপ যা হওয়ার তা তো হবেই। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবির ঝাঁপ দিল। আবিরের ভাগ্য বেজায় ভালো, সে আদিবাকে নিয়ে কোনোরকম বিপদ ছাড়াই উপরে উঠে আসল। কিন্তু আদিবার অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ খুলছে না, হাত পা ঠান্ডা হয়ে গেছে, নাকে মুখেও পানি ঢুকেছে। আবির একবার ভাবছে পেটে চাপ দিয়ে পানি বের করবে, আবার হাত সরিয়ে নিচ্ছে। আবির একটা মেয়ের গায়ে হাত দেওয়াটা ঠিক না, কিন্তু করবটাই বাকি। যাক, জান বাঁচানো ফরজ কাজ, এটা ভেবে পেটে চেপে চেপে পানি বের করল, তবুও জ্ঞান ফিরছে না। আবির আদিবার বুকে কান পেতে শুনল হৃদস্পন্দন চলছে। বেঁচে তো আছে, তাহলে জ্ঞান ফিরছে না কেন? আবির আদিবার নাক চেপে ধরে আদিবার মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস ফেলতে লাগল। একটু পরেই আদিবাও রেসপন্স করল। সাথে সাথে আবির আদিবাকে ছেড়ে দিল। হঠাৎ করেই তার আদিবার জন্য অন্যরকম ভালো লাগা কাজ করছে। আদিবার জ্ঞান ফিরতেই আবির তাকে কোলে তুলে নিল। আদিবার বাধা দেওয়ার মতো শক্তি নেই, তাই চুপচাপ তাকিয়ে আছে। আবির আদিবাকে বিছানায় শুয়ে একটা শিকল এনে আদিবার এক পায়ে পরিয়ে দিল। আদিবা কি করছেন এসব? আবির হাঁটতে পারবে, বাইরেও যেতে পারবা, কিন্তু পানিতে নামতে পারবে না, সেই ব্যবস্থা করলাম। যাই হোক, শুয়ে থাকো, আমি বাইরে যাচ্ছি, আমি ফিরার আগে এখান থেকে এক পাও নড়বে না, ঠিক আছে? বলে আবির চলে যাচ্ছিল, হঠাৎ আবার ফিরে এসে বলল, জামা কাপড় খুল। কথাটা শুনে আদিবা আকাশ থেকে পড়ল। মা মানে ককক কি? বাংলা ভাষায় তো বললাম, শুনতে পেলে না? নিজে খুলবে নাকি আমি খুলে দিব? বলে আবির আদিবার দিকে ঝুঁকল। আদিবা নিজেকে আঁকড়ে ধরল। আমি কিছু দেখতে চাচ্ছি না, ফাউল মেয়ে, গায়ে কম্বল জড়িয়ে জামা কাপড় খোলো। আমি চাই না আমি এখান থেকে যাওয়ার পর এদিকে কোনো পর্যটকদের শিপ আসুক আর সেটা করে তুমি চলে যাও। আদিবা ইতিমধ্যেই আবিরকে ভয় পেতে শুরু করেছে, কারণ আবির তাকে পশুর মারতে পারে, তাই উপায় না পেয়ে জামা কাপড় খুলে ফেলল আবির, সেগুলো বাইরে ফেলে দিল। আপাতত কারো সামনে যাওয়ার অবস্থা তোমার নেই, তাই নিশ্চিন্ত হয়ে যেতে পারব। আমি কোথাও যাব না, কার কাছেই বা যাব? আমি তো পাপার কাছে বোঝা ছাড়া কিছু নই। আবির, তুমি যে যাবে না তা আমি জানি, আর এদিকে কোনো শিপ আসবেও না, চারদিকেই আমার লোক আছে, কিন্তু ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে, তাই এই ব্যবস্থা যদি বলতাম ঠান্ডার জন্য জামা খুলতে, তুমি যে হারামি কখনোই খুলতে না, তাই এটা বলতে হলো। মনে মনে, আপনি কোথায় যাচ্ছেন? এখানে আসার সময় জামা কাপড় খাবার দাবার কিছুই আনিনি, সেসবই আনতে যাচ্ছি। সারাক্ষণ তো আর খালি গায়ে থাকতে পারবে না, তাই না? আমার ভয় করবে। পানিতে ঝাঁপ দেওয়ার সময় করেনি? যাই হোক, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসব। বলে আবির স্পিডবোটে করে চলে গেল। আদিবা নিজেকে দেখে নিজেই অবাক হয়ে গেল, তার সারা গায়ে কালচে দাগ পড়ে গেছে। সারা শরীর ব্যথায় টন টন করছে। এই ছেলেটা চায় কি? ভাবতে ভাবতে আদিবা ঘুমের দেশে পাড়ি দিল। ঘুম ভেঙ্গে দেখে আবির ফিরে এসেছে। আবির খাবার এনে আদিবাকে খেতে বলল। আদিবা ডিরেক্ট বলে দিল, খাবো না আমি।
আবির একটা কিক মারব, সোজা জাহান্নামে চলে যাবে, বুঝেছ? খাও বলছি। আদিবা কিছুই শুনতে রাজি না, সে খাবে না, দাঁতে দাঁত চেপে আছে। আবির চেষ্টা করেও মুখে খাবার দিতে পারছে না। আবির হাতের খাবারটা প্লেটে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, উফফ, এত জেদ কেন করো? শোন, আমার সাথে যত জেদ দেখাবে তোমার সমস্যা ততই বাড়বে। ভেবেছিলাম তোমাকে মেরে ফেলব, কিন্তু আজ পানিতে ঝাঁপ দিয়ে আমাকে কঠোর হতে বাধ্য করলে তুমি নিজেই। সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মারব না, বিয়ে করে সারা জীবন কষ্ট দিব। এখন খাওয়া নিয়ে জেদ করছো, তাই আবার একটু কঠোর হতে হবে বলেই মাটিতে পড়ে থাকা বেল্টটার দিকে তাকালো। আদিবা বেল্টটা দেখেই ভয় পেয়ে গেল। আদিবা, খাচ্ছি, মারবেন না প্লিজ। আবির, গুড গার্ল। আদিবা সারা মুখ মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। আদিবাকে দেখে খুব হাসি পাচ্ছে আবিরের। মনে মনে বলছে, এই নাকি জয় চৌধুরীর সাহসী মেয়ে। ভয় একেবারে কাচুমাচু হয়ে গেছে বেচারি। আদিবা মনে মনে ভাবছে, পাপা তুমি যদি একবার বলতে, একে কেটে টুকরা টুকরা করে সমুদ্রে বিসর্জন দিতাম, কিন্তু একে মেরে আমি কার কাছে যাব? এতদিন যার কাছে এত আদরে ছিলাম, শেষে দেখলাম তার কাছেই আমি বোঝা। তাহলে এবার কপালে যা আছে সেটাকেই না হয় মেনে নিলাম। আবির, এই যে কি এত ভাবছ? তাড়াতাড়ি খাও। আদিবা খাওয়া শেষ করলে আবির এক গাদা ট্যাবলেট নিয়ে বলল, এগুলো খাও। আদিবা, অসম্ভব, আমি কিছুতেই এগুলো খাব না। আবির কোনো কথা না বলে আদিবার মুখ চেপে ধরে সবগুলো ট্যাবলেট মুখে পুরে দিল। এক প্রকার জোর করেই ওষুধ খাইয়ে দিল। আদিবা নাক মুখ ছিটকে বলল, আমি ট্যাবলেট খেতে পারি না, আমার বমি পাচ্ছে। আবির, তাই নাকি? চিন্তা করো না, তার ওষুধও আমার কাছে আছে বলেই আদিবার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আদিবা হতবাক, কি করবে বুঝতে পারছে না। তার গায়ে কোনো জামা নেই, তাই এখন কম্বল ধরে রাখবে নাকি আবিরের সাথে জোড়াজোড়ি করবে বুঝতে পারছে না। আদিবার বাধা দেওয়ার ইচ্ছা থাকলেও পারছে না, সে নিজের গা ডেকে রাখার চেষ্টায় ব্যস্ত। সেই ফাঁকে আবির আদিবার ঠোঁটের পুরো স্বাদ নিয়ে নিচ্ছে। কিছুক্ষণ আদিবার ঠোঁটে বিচরণ করে আবির আদিবাকে ছেড়ে দিয়ে বলল, কই, এখন বমি পাচ্ছে না? বমি করো। আদিবা। আবির, যাই হোক, এটা নিয়ে চিন্তা করো না। যদিও তোমাকে ভালোবাসি না, কখনো বাসবও না, কিন্তু বিয়ে তো করবই, তাই আমাকে নিজের স্বামী ভেবে সংকোচ ভুলে যাও আর জামা কাপড় পরে নাও। কাল সকালে শ্বশুর বাড়ি যাবে তুমি। কাল থেকে নতুন অত্যাচার শুরু। আপনি বাইরে যান, আমি ড্রেস পরব। আদিবার এমন কথায় আবির সায় দিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আদিবা বলল, এবার আসতে পারেন। আবির ফিরে আসল। আবির ভূত দেখার মতো আদিবার দিকে তাকিয়ে আছে। আবির, কি পড়েছ এসব? আদিবা, ফিট হয়নি তাই না? কিন্তু আপনি তো এসবেই এনেছেন। আবির, এটা তোমার টি শার্ট নয়, জিন্সটাও তোমার না, এগুলো আমার। তোমার জন্য সালোয়ার কামিজ আছে। আদিবা, আমি ওইসব কখনো পরিনি, ওইগুলি আপনি পরে নিন প্লিজ। আবির, কি? আমি মেয়েদের ড্রেস পরব? আদিবা, আমি আপনারগুলো পরতে পারলে আপনি কেন পারবেন না? আবির, না থাক, আমার যেটা আছে সেটাই হবে, আমার আর লাগবে না। আদিবা, ধন্যবাদ, আমি একটু বাইরে যাই। আবির, শিকল যতদূর যায় যেতে পারো, আর একটা কথা, কোনো অঘটন ঘটিও না প্লিজ। আদিবা মাথা নিচু করে চলে গেল। আদিবার বাইরে এসে কিছুটা ভালো লাগছে, সে সমুদ্রে সূর্যাস্ত উপভোগ করছে। চারদিক যখন অন্ধকার হয়ে গেল, সে রুমে ফিরে আসল। আবির বিছানায় বসে বসে ল্যাপটপে কি যেন করছিল। আদিবা দাঁড়িয়ে আছে দেখে আবির বলল, দাঁড়িয়ে আছো কেন, এসে শুয়ে পড়ো। আদিবা, আমরা কি এক ঘরে ঘুমাবো? আবির, শুধু এক রুমে নয়, এক বিছানায় ঘুমাবো। আদিবা, এসবের মানে কি? আবির, এখানে একটাই রুম, একটাই বিছানা, তুমি চাইলে নিচে শুতেই পারতে, কিন্তু তোমার শরীর খারাপ, তাই আমি নিচে শুতে দিব না। শুধু শুধু তর্ক না করে এসে শুয়ে পড়ো। আদিবা, শরীর খারাপ লাগছে, তাই আর কথা না বলে এসে শুয়ে পড়ল। আবির, আর একটা কথা শোন আদিবা, আদিবার মতো ঘুমাবে, বিড়ালের বাচ্চা হয়ে যেও না।
আজ যদি বিড়ালের বাচ্চার মতো গায়ের উপর উঠো তাহলে তোমাকে তুলে নিয়ে পানিতে ডুবিয়ে রাখব। আদিবা কিছু না বলে চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করল। আবির ও শুয়ে পড়ল। কে শুনে কার কথা? আবিরের কথা। আবিরের মুখেই রয়ে গেল। কিছুক্ষণ পর যেমন কথা তেমনই হলো। আবির খেয়াল করল আদিবা আবিরের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আবির বিড়ালের বাচ্চা মানুষ কিভাবে হবে? আবির আদিবার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিজেও ঘুমের দেশে পাড়ি দিল। মাঝরাতে হঠাৎ আবিরের ঘুম ভাঙ্গল। তাকিয়ে দেখে আদিবা বিছানায় নেই। আবির, এই বিড়ালের বাচ্চাটা আবার কোথায় গেল? পায়ে তো শিকল ছিল, তাহলে কোথায় যাবে? সে শিকলটার উপর চোখ রাখল। শিকলটা বাইরে চলে গেছে। আবির সেটা অনুসরণ করে বাইরে এল। বাইরে এসে আবির অবাক হয়ে গেল। আদিবা আবিরের ফোনটা হাতে নিয়ে জয়ের ভিডিওটা দেখছে আর কাঁদছে। আবির, তোমাকে কাঁদতে দেখে কি যে শান্তি লাগছে বোঝাতে পারব না। তোমার উপর আমার কোনো রাগ নেই আদিবা। তোমার বাবা তোমাকে এত আদর করে, আমি শুধু সেটাই সহ্য করতে পারি না। কিন্তু ওর হাতে আমার ফোন ও অন্য কিছু দেখে নি তো, এটা ভেবেই আবিরের মাথা গরম হয়ে গেল। আবির এসে ধমক দিয়ে বলল, কি হচ্ছে এখানে? আদিবা চমকে উঠে তাড়াতাড়ি চোখ মুছে নিল। আবির, না বলে আমার ফোন নিয়েছিস কেন? আদিবা ভয় পেয়ে গেল। কাপা কাপা হাতে ফোনটা এগিয়ে দিয়ে বলল, একটু নিয়েছিলাম। আদিবা কথা শেষ করার আগেই আবির একটা থাপ্পড় দিয়ে বলল, পার্সোনাল কোনো জিনিস না বলে নিতে নেই, জানিস না? আর কখনো এমন করলে হাত ভেঙে দিব, বুঝেছিস? এখন ঘরে যা। আদিবা গালে হাত দিয়ে ঘরে চলে গেল। আবির ফোন হাতে নিয়ে অ্যাক্টিভিটি চেক করল। আবির যাক অন্য কিছু চেক করে নি, একবার যদি সত্যিটা জানতে পারে তাহলে একে আটকে রাখা তো দূরের কথা, আমার বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে। আগে বিয়েটা করি, তারপর জয় চৌধুরী জানতে পারলেও আমার কিছুই করতে পারবে না। এসব ভাবতে ভাবতে আবির ঘরে ঢুকল আর ঢুকতেই ধরাম করে পড়ে গেল। কারণ আদিবা মেঝেতে শুয়েছিল। আবির সেটা না দেখে হুঁচট খেয়ে পড়ে গেছে। আবির রেগে গিয়ে বলল, নিচে কি করছিস? আদিবার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আবির এসে আদিবার চুল ধরে বলল, আমার সাথে আবার জেদ দেখাচ্ছিস? জেদে নিচে শুয়েছিস? বলতে বলতে টেনে নিয়ে বিছানায় ফেলে দিল। আদিবা ভয় এক কোনো অগুটিসুটি হয়ে শুয়ে পড়ল। আবির আবার একটানে আদিবাকে নিজের বুকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে শুরু করল। আদিবা উঠতে চাইলে আবির ধমক দিয়ে বলল, উঠবি না। ঘুমা, না হলে এবার যে তোর কি হাল করব নিজেও জানি না। আদিবা শুয়ে পড়ল। পরদিন সকালে আবির আদিবাকে ডেকে তুলল। আবির, এটা পরে নাও, আমরা বাসায় যাব। আদিবাও নিয়ে নিল। আবির বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আবির, ড্রেস চেঞ্জ হয়েছে? আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা হতে চলল তো। আদিবা, হয়েছে। আবির রুমে ঢুকে হা করে তাকিয়ে আছে আদিবার দিকে। আবির, তুমি ঠিক আছো তো আদিবা? আদিবা, কেন, কি হয়েছে? আবির, কি পরেছ এটা? পেট দেখা যাচ্ছে। পিঠ দেখা যাচ্ছে, বলতে গেলে পুরো শরীরেই তো দেখা যাচ্ছে। আদিবা, এটা তো আপনিই দিলেন। এত লম্বা ওড়না আমি কখনো পরিনি। আর টপসটাও শর্ট। আবির, এটাকে টপস বলে না, আর ওটাও ওড়না নয়, শাড়ি। এভাবে পরে না এগুলি। তুমি শাড়ি পরতেও জানো না? ও শাড়ি পরবে কিভাবে? যে শাড়ি চিনেই না সে শাড়ি পরবে কিভাবে? এসো, আমি পরিয়ে দিচ্ছি বলে আবির কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে দিল। চলো এবার বলে আবির হাঁটতে শুরু করল। হঠাৎ কিছু একটা পড়ার আওয়াজে আবির পিছনে তাকাল। অন্য কিছু নয়, এটা আদিবা শাড়ি পরে তাল সামলাতে না পেরে পড়ে গেছে। আদিবা ছল ছল চোখে আবিরের দিকে তাকাল। আবির, খোদা রক্ষা করো আমায়। বুঝেছি আব্বার দ্বারা সম্ভব নয়। খুলুন শাড়ি আর যা মন চায় তাই পরুন।
ভেবেছিলাম শাড়ি পরলে বয়সটা একটু বেশি মনে হবে, ফুফি সহজেই পছন্দ করে নিবে। টি শার্ট পরলে যে পিচ্ছি লাগে, ফুফি বিয়ে তদূর আমাকেই না বাসা থেকে বের করে দেয় সেটাই ভাবছি। আচ্ছা যাই হোক, যা ভালো লাগে তাই পরতে পারো, কিন্তু ফুফি যদি তোমায় পছন্দ না করে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। আবির ভেবেছিলাম শাড়ি পরলে বয়সটা একটু বেশি মনে হবে, ফুফি সহজেই পছন্দ করে নিবে। টি শার্ট পরলে যে পিচ্ছি লাগে, ফুফি বিয়ে তদূর আমাকেই না বাসা থেকে বের করে দেয় সেটাই ভাবছি। আচ্ছা যাই হোক, যা ভালো লাগে তাই পরতে পারো, কিন্তু ফুফি যদি তোমায় পছন্দ না করে তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম। আবির আদিবাকে নিয়ে রওনা হল। সে বাসায় না গিয়ে পার্লারে গেল। পার্লারের রিসিপশনিস্ট, আরে আবির স্যার, আপনি এখানে একবার বললেই তো বাসায় লোক পাঠিয়ে দিতাম, কি করাবেন স্যার? আবির নাক আর কানে দুল পরানোর ব্যবস্থা করে দিন। আদিবা অবাক হয়ে বলল, আপনি নাকে কানে দুল পরবেন? আবির আদিবার কথার উত্তর না দিয়ে আদিবাকে ভিতরে নিয়ে গেল। তারপর চেয়ারে বসিয়ে দিল। আবির, শুরু করুন। আদিবা, মানে কি আমি এসব করাবো না? ছাড়েন আমাকে, আমি এখান থেকে যাব। এই মেয়ে আমার কাছে আসবা না বলে দিচ্ছি। ছাড়ুন বলছি। আবির, চুপ করে বসো বলে জোর করে বসিয়ে দিল। একটা মেয়ে এসে আদিবার এক কানফুরে দুল পরিয়ে দিল। আদিবা জোরে চিৎকার করে কেঁদে দিল। আবির অবাক হয়ে গেল, কাল এত মারলাম কাঁদল না, আজ কাঁদল কেন? খুব বেশি ব্যথা পেয়েছে মনে হয়। মেয়েটা আদিবার অন্য কানের কাছে যেতেই আবির একটানে আদিবাকে সরিয়ে নিল। আবির মেয়েটাকে ধমক দিয়ে বলল, কি করছেন? ও ব্যথা পাচ্ছে, দেখতে পাচ্ছেন না? আপনারা এত ব্যথা দেন জানলে এই পার্লারে আসতাম এই না, যত সব। মেজাজটাই খারাপ করে দিল। আজকেই পার্লার বন্ধ করে শহর ছেড়ে বিদায় হবেন, কাল থেকে আপনাদের পার্লারের চিহ্নটাও দেখতে চাই না এখানে, বলে আদিবাকে নিয়ে চলে যেতে চাইল। বিউটিশিয়ান স্যার, স্যার এমন করবেন প্লিজ স্যার, কান ফুরালে একটু তো লাগবেই, সেটা যে পার্লারেও যান না কেন? আবির, এটা একটু, ও কাঁদছে দেখতে পাচ্ছন না? আদিবা, চলো। বিউটিশিয়ান স্যার, আর একটা সুযোগ দিন প্লিজ, আমাদের এখান থেকে বিদায় করে দিবেন না। আর এক কানে দুল অন্য কানে নেই, এটা খারাপ দেখাবে, কথাটা শুনুন স্যার। ম্যাডাম, আপনি স্যারকে বলুন না প্লিজ। আদিবা, আমাকে খারাপ দেখাচ্ছে বুঝি? আচ্ছা ওটাও করে দিন, আমি পারবো সহ্য করতে। আবির, আমি পারবো না, চলো এখান থেকে চুপচাপ, কোনো কথা বলবা না। বলতে বলতে আদিবাকে নিয়ে বের হয়ে গেল আবির। আদিবা, কথাটা শুনুন, আমাকে খারাপ দেখাচ্ছে তো। আবির, দেখাক। আদিবা, অন্য কানে দুল পরতে দিন। আবির, দিব না। আদিবা, কেন? আবির, আমার ইচ্ছা তাই। আদিবা, তাহলে একটাতে দিলেন কেন? আবির, এটাও আমার ইচ্ছা, আর একটাও কথা বলবা না, চলো। আদিবা, ছাড়ুন বলছি। কে আর শুনে আদিবার কথা? আবির আদিবাকে টানতে টানতেই বাড়িতে নিয়ে গেল। দরজা খুলতেই আবিরের ফুফু এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর ফিরলি বাবা, কেমন আছিস? আবির, খুব ভালো, তুমি? ফুফি, আমি ভালোই আছি, কিন্তু তোর সাথে এটা কে? আবির, আবির আমার বউ। ফুফি অবাক হয়ে বলল, কি বলছিস? একে দেখে তো মনে হচ্ছে স্কুলের গণ্ডিও পার হয়নি। বউ মানে কি? আবির কিছু বলার আগেই আদিবা বলে উঠল, আমাকে শাড়ি পরলে অনেক বড় লাগে, আমি রান্না করা, কাপড় কাচা, আর যেন কি, ও মনে পড়েছে, বাসন মাজা সব পারি। আমাকে পছন্দ করুন, অপছন্দ করবে না প্লিজ। কাল গিয়ে অন্য কানে দুল পরে আসবো, তখন দেখতেও ভালো লাগবে, একটু পছন্দ করে নিন প্লিজ। আবির আর ফুফি দুইজনেই ভূত দেখার মতো অবাক হয়ে আদিবার দিকে তাকালো। আদিবা আবিরের দিকে তাকিয়ে বলল, আমি কি কোনো ভুল করেছি? আবির, না ভুল করনি, তুমি যে ছোট সেটাই প্রমাণ করলে। আদিবা, মানে কি?
আবির মানেটা হলো আমি বলেই গেছিলাম যে লুক চেঞ্জ করে হয়তো মানুষকে বয়স্ক সাজানো যায়, কিন্তু সত্যি সত্যি তার বয়স বাড়ানো যায় না। আমি বৃথাই চেষ্টা করছিলাম। তোমাকে দেখতে বড় বানিয়ে কি হবে? যে পিচ্ছি সে তো পিচ্ছিই থাকবে আর পিচ্ছির মতোই আচরণ করবে। আদিবা আবিরের কানে কানে ফিস ফিস করে বলল, চুপ করুন, এসব কি বলছেন আপনি? এসব বললে তো আন্টি আরও পছন্দ করবে না, তখন আমার দোষ দিবেন আর আমাকে মারবেন। কথা শেষ করার আগেই আবির আদিবাকে থামিয়ে দিয়ে ফুফুকে উদ্দেশ্য করে বলল, ফুফি ঠিকই বলেছ, ওর বিয়ের বয়স হয়নি তাই বিয়ে করতে পারিনি, তবে আজ হোক বা কাল আমি ওকে বিয়ে করব। ও যতদিন না বড় হচ্ছে আমার কাছেই থাকবে। আপাতত কাজের মেয়ে ভাবতে পারো, যখন বড় হবে তখন বিয়ে করব। ফুফি, আবির তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? বিয়ে ছাড়া একটা মেয়েকে এনে বাসায় রাখলে লোকে কি বলবে? আবির কি আবার বলবে? শুধু তো থাকছেই, মেয়ের পেটে বাচ্চা তো হচ্ছে না, তাহলে মাইন্ড করার কি আছে? আর তবুও যদি কেউ কিছু বলে তুমি বলে দিও এটা আবিরের বউ। যদি বলে কাউকে কেন জানাইনি বলে দিও, যখন বউয়ের বাচ্চা হবে তখন বিয়ের অনুষ্ঠান করে সবাইকে খাওয়াবে, তার আগে না। আদিবা অবাক হয়ে আবিরের কথা শুনছে। ফুফি কি সব বলতেছিস? আবির, ফুফি ছাড়ত, লোকের কথা, আবিরের ব্যাপারে কথা বলার সাহস কেউ রাখে নাকি? এসব আমার উপরে ছেড়ে দাও। তুমি এসব চিন্তা বাদ দিয়ে এদিকে এসে দেখো, মেয়ের গায়ের রং দুধে আলতা, ঠোঁটগুলি ভালোই আছে, চোখগুলি অসম্ভব সুন্দর, হাসলে গালে টুল পড়ে, আর চুল দেখো। চুলগুলি বেশি লম্বা না, তাই না? আচ্ছা চিন্তা করো না, যখন বিয়ের বয়স হবে চুল বড় হয়ে যাবে। হাইট আমার সাথে মানানসই, আর কি চাও? বউ হিসেবে মেয়ে একদম পারফেক্ট, বোঝেছ? তাই অপছন্দের কোনো কারণ নেই, একে আমি বিয়ে করব, এটাই ফাইনাল। আমার খুব ক্লান্ত লাগছে, রুমে যাচ্ছি, তুমি একে উপরে নিয়ে যাও। কথাগুলি একদমে বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আবির হন হন করে চলে গেল। ফুফি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, সাথে আদিবাও অবাক। ফুফি ভাবতেছে আবিরের কি মাথায় গণ্ডগোল হয়েছে? এতদিন ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, পছন্দ তদূর কোনো মেয়েকে দেখলি না, আর এখন কিনা একটা বাচ্চা মেয়েকে ধরে এনেছে বিয়ে করবে বলে, তাও নিজের কাছে রেখে বড় করবে, কি অদ্ভুত। আদিবা আন্টি, আমকে পছন্দ হয়েছে তো আপনার? ফুফি ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলল, অবশ্যই হয়েছে, কেন হবে না? আর যে বিয়ে করবে সে যেরূপ বর্ণনা দিয়েছে, তারপর পছন্দ না হয়ে পারে বলো? চলো মা, ঘরে চলো। ফুফি আদিবাকে রুমে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। কি খাবে বলো? আদিবা, যে কোনো কিছু হলেই হবে, আসলে এত খিদে পেয়েছে, যাই দিবেন গপ গপ করে খেয়ে নিব। ফুফি হেসে চলে গেল। কিছুক্ষণ পর ফুফি আবির আর আদিবা দুইজনকেই ডেকে পাঠাল। সবাই মিলে খেতে বসেছে। ফুফি, তা আবির, তুই ওকে কবে থেকে পছন্দ করিস? আবির গম্ভীর গলায় উত্তর দিল, কবে থেকে পছন্দ করি জানি না, তবে আমার বয়স যখন 7 বছর তখন আদিবার জন্ম হয়। আমার 10 বছর বয়সে আমি ওকে প্রথম দেখি। তখন ও ভালো করে হাঁটতেও পারত না, তখন থেকেই আমার জীবনের একমাত্র লক্ষ্য আদিবা। ফুফি, আবির তুই ঠিক আছিস? আবির আর কিছু না বলে উঠে গেল। ফুফি, খাবারটা খেয়ে যা বাবা। আবির, ভালো লাগছে না, পরে খাবো ফুফি বলে আবির চলে গেল। আবির চলে যাওয়ার পর আদিবা, আন্টি উনি এসব কি বলল? আমি তো উনাকে শুধু 2 মাস থেকে চিনি, আগে কখনো দেখিনি। ফুফি, আমিও বুঝলাম না কিছু। দুইজন খাবার শেষ করে যে যার রুমে গেল। কিছুক্ষণ পর আবিরের গলা শোনা গেল। গলা ফাটিয়ে আদিবাকে ডাকছে সে। আদিবা আবিরের রুমে গেল। আবির, আসতে এতক্ষণ লাগলো কেন? কি সমস্যা তোমার? আদিবা, কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আবির, তোমার কি মনে হয় আমি জয় চৌধুরী, যে তোমাকে আদর যত্নে বড় করব? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়ছে যে 2 বছর অপেক্ষা করে বিয়ে করতে হবে?
তোমাকে বিয়ে করার জন্য না, কষ্ট দেওয়ার জন্য এনেছি, বুঝেছ? তুমি আজ থেকে বাড়ির সমস্ত কাজ করবে, যদি একটুও ভুল হয় তোমার কপালে দুঃখ আছে। ফুফির সামনে আমি তোমার সামনে খারাপ ব্যবহার করতে পারব না, কিন্তু ঘরের ভিতরে কি হতে পারে আশা করি বুঝতে পারছ। তাই সব ঠিকঠাক করবা আর সবার সামনে হ্যাপি কাপল সেজে থাকবা, বুঝেছ? আদিবা আজব, আমি কি পুতুল নাকি? কথা শেষ করার আগেই ঠাস। আবির, বল কি তুই? আদিবা চুপ করে আছে। আবির চুলের মুঠি ধরে আবার বলল কি তুই বল, না হলে আরো মারব। ধমক দিয়ে বলল কি রে বল। আদিবা পুতুল। আবির ছেড়ে গুড যা এবার। আদিবা আমার সাথে এমন করছেন কেন? আমি বাসায় যাব না, বাসায় না, আমি এখান থেকে চলে যাব। কথাটা শুনে আবির তেলে বেগুনে জ্বলে উঠল। আবির এতি সহজ? আয় তোকে একটা মজার জিনিস দেখাই, বলে ফোনটা হাতে নিল। আদিবাকে বিছানায় বসিয়ে ফোনটা হাতে দিল। আবির, চিনতে পারছো বেবি? আদিবা, ও মাই গড, এটা তো অরণ্য, ওকে এভাবে বেঁধে কেন রেখেছে আর ওকে এভাবে কে মারছে? আবির হেসে বলল কে আবার? খুব ছটফট করছিল তাই একটু। আদিবা, হেই তুমি জানো অরণ্য তার বাবা মার কত আদরের ছেলে? আমি বেহান আঙ্কেলকে এখনই সব বলবো। আবির হুম হুম হারিয়াপ তাড়াতাড়ি বলে ফেল। সাথে এটাও বলো যেন লাশটা নিতে আসে, কারণ তুমি খবরটা দেওয়ার পর তো ও আর বেঁচে থাকবে না, তাই না? আদিবা, মানে কি? আবির, মানেটা তো সহজ, তুমি এখান থেকে চলে গেলে বা আমার কথা না শুনলে অথবা তুমি কাউকে কিছু বললে তার শাস্তি তোমার কলিজার বন্ধু অরণ্য পাবে, বলেই ডেবিল মার্কা হাসি দিল আবির। আদিবা, আমি কোথাও যাব না। আপনি যা বলবেন তাই করব, ওকে মারবেন না প্লিজ। ও ছাড়া আঙ্কেল আন্টির কেউ নেই, অরণ্য খুব ভালো ছেলে। আবিরকে ভালোকে মন্দ তোর কাছে শুনতে চাইছি আমি? তুই আমার বউ হবি, তাই অন্য ছেলের জন্য এত ভালোবাসা দেখাবি না, বুঝেছিস? আপাতত মুখটা বন্ধ করে আমার ঘর থেকে বের হ, মেজাজ খারাপ হচ্ছে। আর একটা কথা, বাড়ির চারদিকে ক্যামেরা আছে, তাই চালাকি করার চেষ্টা করে লাভ নেই। আদিবার মাথা কাজ করতেছে না। ভাবতেছে কে এই আবির? আমাদের সাথে কিসের শত্রুতা ওর আমাকে জানতেই হবে। যেভাবেই হোক অরণ্যকে উদ্ধার করতে হবে। আঙ্কেল আন্টির একটাই ছেলে, আমার জন্য ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। আবির যা বলবে আমি তাই করব, যতই অত্যাচার করুক মেনে নিব, কিন্তু অরণ্যর কিছু হতে দিব না। আরও একটা দিন কেটে গেল। আদিবার মাথায় হাজারটা প্রশ্ন ঘোরপাক করছে, যার কোনো উত্তর সে মিলাতে পারছে না। রাতের খাবারের সময় আবির, ফুফি কাল থেকে আদিবা সব রান্না করবে, ওকে সব বুঝিয়ে দিও। ফুফি, আবির তুই হঠাৎ এমন অদ্ভুত আচরণ কেন করছিস? ওর যদি বিয়ের বয়স না হয় রান্নার বয়স কি করে হলো? আবির, রান্নার কোনো বয়স নেই, চাইলেই রান্না করা যায়। বউ থাকতে কাজের লোকের হাতের রান্না কেন খাবো? কি আদিবা পারবা না রান্না করতে? আদিবা, হুম পারব। ফুফি, এই মেয়ে কি বলছো? বল না পারব না। আবির, ফুফি, বউ আমার লক্ষ্মী, সব পারে। ফুফি, বেহায়া ছেলে, মুখ ভরে বউ বউ বলছিস। আবির, বউ নয় বলেই তো লজ্জা করে না, এই মেয়ে আজ হোক কাল হোক এখান থেকে চলে যাবে, তাই বউ ডাকার শখ মিটিয়ে নিচ্ছি মনে মনে। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। আদিবা নিজের ঘরে শুয়ে আছে, তখনই আবিরের এন্ট্রি হলো রুমে। আদিবা, আপনি এখানে ঘুমাবেন নাকি? এখানে তো অনেক রুম আছে তাহলে। আবির, তুমি একটু বেশি কথা বলো। আমি কি বলছি আমি ঘুমাবো? ঘুমাতে আসিনি, বিড়ালের বাচ্চাকে ঘুম পাড়াতে এসেছি বলেই আবির আদিবার বিছানায় শুয়ে পড়ল আর একটানে আদিবাকে নিজের কাছে এনে মাথায় হাত বুলাতে শুরু করল। এভাবেই তো প্রতিদিন পাপা ঘুম পাড়াত, তাই না? হুম, আমি জানি এভাবেই ঘুম পাড়ত, তাই তুমি বিড়ালের বাচ্চা হয়ে গেছ।
আদিবা অবাক হয়ে আবিরের দিকে তাকালো। আবির কোনো কথা না, ঘুমাও তুমি, ঘুমালে নিজের ঘরে যাব। আদিবা ঘুমানোর চেষ্টা করল। আবির আদিবাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে গেল। আবির শরীর খারাপ ছিল বলে এত আদর পেলে কাল থেকে বুঝবে আবির কি জিনিস। পরদিন সকাল ৬টায় আবির এসে আদিবাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। ঘুমের মধ্যে পড়ে গিয়ে আদিবা ধরফরিয়ে উঠল, কিন্তু কি ঘটেছে বুঝতে পারল না। আদিবা চোখ খুলে নিজেকে ফ্লোরে আবিষ্কার করে অবাক হল। আমি তো বিছানায় ঘুমিয়েছিলাম, তাই না নিচে আসলাম কি করে? আবির রাগী লুক নিয়ে বলল, কৈফত চাইছিস আমার কাছে? আদিবা আবিরের রাগ দেখে ঘাবড়ে গেল। না, আসলে ভুলে গেছিলাম, আমার তো গড়াগড়ি করার অভ্যাস আছে, মনে হয় পড়ে গেছি। যদিও আদিবা জানে শুধু শুধু সে পড়েনি। আবির, তুই পড়েছিস নাকি, কি হয়েছে সেসব শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। এখনো ঘুমাচ্ছিস কেন? সকালের চা কে বানাবে শুনি? এক্ষুনি গিয়ে চা বানাবি, ব্রেকফাস্ট বানাবি। আদিবা, এখনো তো সকাল এই হয়নি। আবির তাই বোঝি বলে আদিবাকে টেনে তুলে বাইরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখ সকাল হয়েছে নাকি? ভালোভাবে বলেছিলাম শুনলি না, এখন ভালো লাগছে? যাবি নাকি আমি নিয়ে যাব? আদিবা উঠে আর কিছু বলল না, আস্তে আস্তে নিচে চলে গেল। আদিবা রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসাল, চা পাতাও দিল, কিন্তু অসাবধানতায় চায়ের গরম পাতিলে হাত লেগে গেল আদিবার। আদিবা আহাতে লাগল, কি করে ভালো লাগে না, যত সব নিজেই নিজেকে বলল। যদিও আদিবা বেশি জোরে চিৎকার করেনি, তবুও আবির নিচে নেমে এসে বলল, চেঁচালি কেন? আমার ঘুম ভাঙ্গালি কেন? আদিবা অবাক হয়ে বলল, আমি তো চেঁচাইনি। আবির, আমি কি মিথ্যা বলছি? আদিবা না মানে, হাতে ছ্যাঁকা লেগেছিল তাই একটু। আবির, দেখি কোথায় লেগেছে। আদিবা হাত দেখালো, এই যে এখানে। তেমন লাগেনি, একটু লেগেছে। আবির হেসে হেসে আদিবার কাছে এসে হাত ধরে বলল, দেখি। আদিবা খুশি হয়ে ভাবল হয়তো ওষুধ লাগিয়ে দিবে। কিন্তু আবির আদিবাকে অবাকের সপ্তম চূড়ায় পৌঁছে দিয়ে হাতটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবিয়ে দিল। আদিবা চিৎকার করে উঠল। আবির, চেঁচালি কেন? লেগেছে বুঝি, দেখি কোথায় লেগেছে। আদিবা উফফ চোখে দেখতে পান না, এটা তো গরম পানি, ঠান্ডা পানি না। আদিবা ভাবল আবির হয়তো ভুল করে ঠান্ডা পানির বদলে গরম পানিতে হাত ডুবিয়ে দিয়েছে, তাই আবার হাতটা দেখালো। সাথে সাথে আবির আবারও হাতটা চায়ের পাতিলে দিয়ে দিল। এবার আদিবার ঘোর কাটল। আবির ইচ্ছা করেই এমন করেছে বোঝে আদিবা বাক্রুদ্ধ হয়ে গেল। মুখ দিয়ে চিৎকার তদূর কথাও বের হচ্ছে না। মানুষ কি করে এত পাষাণ হতে পারে? আবির, দেখি কোথায় লেগেছে। আদিবা ভয় পেয়ে মাথা নিচু করে বলল, কোথাও লাগেনি স্যার। আদিবা হাতটা লুকিয়ে নিল। আবির, এই তো বুঝেছিস। আর কখনো রান্না করার সময় হাত পুড়বে? আদিবা কিছু বলল না। আবির, আমি জানি আর পুড়বে না। আর ফুফি যদি দেখে হাত পুড়েছে তাহলে কি হবে আশা করছি বুঝতে পারছ। 10 মিনিটের মধ্যে রান্না শেষ করবা। আদিবা, আমার হাত পুড়ে গেছে, কি করে রান্না করব? আবির, কি হয়েছে বললা, হাত পুড়েছে তাই না? বলে আবির আদিবার কাছে এগিয়ে আসল। আদিবা ভয় পিছয় গিয়ে আমতা আমতা করে বলল, ক কিছু হয়নি, আমি পারব। আবির, গুড গার্ল। 10 মিনিট মানে 10 মিনিটই, 1 সেকেন্ডও এদিক ওদিক যেন না হয়। বলে আবির চলে গেল। আদিবা আজ আর চোখের পানি ধরে রাখতে পারছে না, অঝোর ধারায় পানি পড়ছে, হাতে জায়গায় জায়গায় ফুসকা পড়ে গেছে, প্রচণ্ড জ্বালা করছে। তবুও কিছু করার নেই, রান্না করতেই হবে, না হলে আবার মার খেতে হবে। আদিবার আবির প্রতি রাগ হচ্ছে না, তার যত রাগ সব জয়ের উপর। আর কখনো তোমায় ভালোবাসবো না পাপা, তুমি একদম ভালো না, একেবারে খারাপ হয়ে গেছে, মাম্মামের চেয়েও খারাপ। পাপা, তুমি কি বুঝতে পারছো না আমি ভালো নেই?
তুমি তো আমার সব না বলা কথাই বুঝতে, তাহলে আজ কেন আমার ডাক শুনতে পাচ্ছ না? আমার চিৎকার কি তোমার মনে আঘাত করছে না? আমি কি এতই পর হয়ে গেছি? কেন খুঁজছ না আমায়? জয়কে গালি দিতে দিতে আদিবা পুরা হাত নিয়েই রান্না শেষ করল। আবির আর ফুফি খেতে বসেছে। আদিবা আগে থেকেই সব গুছিয়ে রেখেছে। ফুফি, আদিবা, দাঁড়িয়ে আছো কেন? খাবে না, বসে পড়ো। আদিবা, কি করে খাবো আমি? খেতে বসলে যদি আপনি আমার হাত দেখে ফেলেন আমার আবার মার খেতে হবে। মনে মনে ফুফি, কি ভাবছ? বসো, বেলা হয়ে গেছে। আদিবা, বাড়ির বউয়ের সবার খাওয়া শেষ হওয়ার আগে খেতে নেই আন্টি, সবার খাওয়া হলে খেতে হয়। আপনার খান, আমি পড়ে। ফুফি, মাসাল্লাহ, কারো যেন নজর না পড়ে। কি লক্ষ্মী বউ হয়েছে আমার। কিন্তু মামনি, তোমার এখনো দায়িত্ব পালনের বয়স হয়নি। বসো, খেয়ে নাও। আদিবা একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার ফুফুর দিকে। কি করব এখন? আবির নীরবতা পালন করছে, যেন আদিবার পরীক্ষা নিচ্ছে সে। আবিরকে অবাক করে দিয়ে আদিবা বসে পড়ল। আবির ফিসফিস করে বলল, সহ্য করতে পারবে তো? কথাটা শুনে আদিবার গলা শুকিয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আন্টি, তুমি আমায় খাইয়ে দাও। ফুফি খুশিতে বলল, আচ্ছা। আবির, বুদ্ধি আছে মেয়ের। যাই হোক খালা, এ সব কিছু ফেলে দাও। আমি বাইরে থেকে খাবার এনেছি, সেসব সার্ভ করো। আদিবা হতাশার দৃষ্টিতে তাকল আবিরের দিকে। আদিবা, এত কষ্ট করে রান্না করলাম, সব ফেলে দিবে? তাহলে রান্না করাল কেন? মনে মনে ফুফি, ফেলবে কেন? আবির হেসে বলল, তুমি কি মনে করো এগুলো মুখে তোলার যোগ্য হয়েছে? ফুফি, বউয়ের হাতের রান্না কখনো খারাপ হয় না আবির, কারণ এতে তার পরিশ্রম আর ভালোবাসা মিশানো থাকে। সে যেমনই রান্না করুক, তুমি এগুলোই খাবে। আবির তার ফুফির মুখের উপর কথা বলতে পারে না, তাই আদিবার খাবার এই প্লেটে নিয়ে নিল। আবির যেই খাবার মুখে দিতে নিবে, তখনই ফুফি বলে উঠল, আগে আদিবাকে খাওয়াও আবির, এটা এ বাড়ির রেওয়াজ। আদিবা, না না আন্টি, লাগবে না, আমি পরে খেয়ে নিব, আপনারা খান। আবির, আমি কিন্তু ফুফির মুখের উপর কথা বলি না। আমার বউয়ের কি উচিত? আদিবা আর কিছু না বলে খাবারটা মুখে নিয়ে নিল। এবার আবির খাওয়া শুরু করল। আদিবা মনে মনে প্রার্থনা শুরু করল, কারণ সে জানে আবার মার খেতে হবে। খাবারটা মুখে দিয়েই আবির অবাক হয়ে গেল। তার চেহারা বদলে গেছে। এবার আবির খাওয়া শুরু করল। আদিবা মনে মনে প্রার্থনা শুরু করে দিল, কারণ সে জানে আবার মার খেতে হবে। খাবারটা মুখে দিয়েই আবির অবাক হয়ে গেল। তার চেহারা বদলে গেছে। আদিবা আবিরকে দেখেই উঠে দৌড়। পিছন থেকে ফুফি ডাকল, তবুও শুনল না, এক দৌড়ে রুমে চলে গেল। আবির, কি ব্যাপার ফুফি, ও এভাবে চলে গেল কেন? ফুফি, আমি কিভাবে বলবো? তোরা দুইজন কি সার্কাস শুরু করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবির, ও এত ভালো রান্না করতে পারে, আমি তো ভাবতেই পারিনি। তুমি খেয়ে দেখো ফুফি, আমি ওর খাবারটা নিয়ে ঘরে দিয়ে আসি বলে। আবির আদিবার জন্য খাবার নিয়ে ঘরে গেল। আবির, কি ব্যাপার, দরজা বন্ধ করেছ কেন? দরজা খোলো। আদিবা, খুলবা না। আবির, মার খেতে খুব বেশি ইচ্ছা হচ্ছে বুঝি। আদিবা, মারবেন বলেই তো দরজা খুলব না। আবির, মারব কেন? আদিবা, খাবার ভালো হয়নি তাই। আবির, খাবার ভালো হয়নি কে বলল মারব না, দরজা খোল। আবির বেশ কয়েকটা দমক দেওয়ার পর আদিবা দরজা খুলে দিল। আবির ঘরে ঢুকল। আবির, খাইয়ে দাও। আদিবা নিজের হাতের দিকে তাকালো, তারপর আবিরের দিকে। আবির, এসব দেখে লাভ নেই, আমি তোমার হাতেই খাবো। হাতে কি হয়েছে দেখার টাইম আমার নেই। আদিবা, আপনার মাথায় বুদ্ধি নেই? আবির, আছে, তোমার মাথায় বুদ্ধি কম, তাই বুঝতে পারছো না। আরে বাম হাতে কি সমস্যা? ওটা দিয়ে খাওয়াও। আদিবা, বাম হাতে কেউ খায় নাকি? আবির, আমি খাবো।
আবির ধমক দিয়ে বলল খাওয়াও বলছি। আদিবা খাইয়ে দিল আবির ও আদিবাকে খাইয়ে দিল। প্রায় 1 মাস হয়ে গেছে আদিবা এখানে এসেছে। আদিবা এখন সব কাজেই শিখে গেছে, তবুও আবির মাঝে মাঝে আদিবার গায়ে হাত তুলে আবার আদরও করে। আজ আবিরের জন্মদিন। আবিরের ফুফি বড় করে আবিরের জন্মদিন পালন করেন। এবারেও বেশ বড় আয়োজন করা হয়েছে, কিন্তু আবিরের ফুফা হঠাৎ অসুস্থ হওয়ায় আবিরের ফুফিকে সেখানে চলে যেতে হল। এদিকে বাড়িতে অনুষ্ঠান হওয়ায় মেহমান আসা শুরু করেছে। আদিবাকে বাড়ির সব কাজ করতে হয়, আর মেহমান আসায় আদিবার কাজ বেড়ে গেছে। আবিরের ফুফি আদিবার কাজ করাই সায় দেন না, তিনি আদিবাকে খুব আদর করেন, তাই আবির ফুফির সামনে আদিবাকে তেমন কষ্ট দিতে পারে না। সে ফুফির সামনে আদিবার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু ঘরের ভিতরে নিয়ে ভয় দেখিয়ে আদিবাকে দিয়ে এমনভাবে কাজ করায় যেন আদিবা নিজের ইচ্ছায় সব করছে। আর আজ ফুফি না থাকায় আবির ইচ্ছামতো কাজ করিয়ে নিচ্ছে আদিবাকে দিয়ে। আদিবার খুব মন খারাপ, কারণ ফুফি চলে যাওয়ায় তার কপালে দুঃখ নিশ্চিত। আদিবা ঘরের কাছে ব্যস্ত, আবির বসে বসে গেম খেলছে। ঠিক তখনই একটা মেয়ে এসে আবিরকে জড়িয়ে ধরল। আবিরও যেন তাকে দেখে খুশিতে আত্মহারা। আবিরও মেয়েটিকে জড়িয়ে ধরল আর চোখে দেখার চেষ্টা করল আদিবার রিয়েকশন, কিন্তু আদিবার তাতে কিছু যায় আসল না। সে স্বাভাবিকভাবেই কাজ করছে। এটা দেখে আবির রেগে গেল। আবির আজব মেয়ে তো, 2 দিন পর যে তার জামাই হতে চলেছে সে অন্য মেয়েকে জড়িয়ে ধরে আছে, তাতেও মেয়ের কিছু যায় আসে না। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি। আবির আদিবাকে ডাকল। আবির, আদিবা পরিচিত হও, আমার ফ্রেন্ড জুই। আর জুই, এটা আদিবা, আমাদের নতুন কাজের মেয়ে। আবির ভেবেছিল কাজের মেয়ে বললে আদিবা মন খারাপ করবে, কিন্তু আদিবার তাতেও কিছু যায় আসল না। সে এবারও স্বাভাবিকভাবে বলল কেমন আছেন আপু। আবির রাগে ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আবির জুইকে ইশারা করে কি যেন বোঝালো, তখন জুই বলে উঠল বাহ আবির, বিন্দাস আছিস তাহলে? এত দেখি সুইট 16 একেবারে খাপে খাপ। আবির, বুঝেছিস তাহলে বলে 2 জনই এসে উঠল। এবার আদিবার রাগ হল। আদিবা, ওরা খারাপ কিছু বলল তাই না? কিন্তু কি আর করব, মেনে নিতে হবে। আবির, যাও জুইকে রুম দেখিয়ে দাও। আদিবা তাই করল, জুইকে নিয়ে উপরে গেল। জুই রুমে গিয়ে বলল এত কম বয়সে এসব করতে খারাপ লাগে না? আদিবা অবাক হয়ে বলল কি করতে আপু? জুই, হা হা হা, ভালোই তো অভিনয় কর দেখছি। তবে যাই বল, আবিরের পছন্দ আছে বলতে হবে। রক্ষিতা দেখতেও যেমন, বয়সও কম। বেশ মজায় আছে, বেচারা বিয়ের আগেই সব পেয়ে গেছে। কথা শেষ হওয়ার আগেই আদিবা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। জুইয়ের গালে আদিবার 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। জুই জোরে আবিরকে ডেকে উঠল। আবির এসে জুইয়ের গাল দেখে অবাক হয়ে গেল। জুই বানিয়ে বানিয়ে বলল ঘরটা একটু গোছিয়ে দিতে বলেছিলাম, তাই আমাকে মারল দেখ। আবির আদিবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকাল। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়েই টেনে নিয়ে নিজের ঘরে চলে গেল। আবির, এতদিন হয়ে গেল এখনো জেদ কমেনি তাই না? আদিবা, আমার কথাটা একটু শুনুন প্লিজ। আবির কিছু না শুনেই আদিবাকে মারতে শুরু করল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল এই ঘরে কি ঘটল কেউ যেন না জানতে পারে। আর একটু কাজের জন্য ওকে মারলি না? আজ তোর কি করতে হয় দেখবি। আর শোন, আজ সারাদিন তরো খাওয়া বন্ধ। না বলে খেলে এমন মারব যে নিজেই নিজেকে চিনবি না। বলে আবির চলে গেল। আদিবার এখন মার খাওয়া অভ্যাস হয়ে গেছে। সে একটু কান্না করে উঠে নিজের কাজে চলে গেল, কারণ কাজ না করলে আবার মারবে। রাতে বাসা সম্পূর্ণ ভরে গেল। গেস্ট সব চলে এসেছে, সবাই আনন্দে মেতে উঠেছে, কিন্তু আদিবা এখনো চুপচাপ বসে আছে। সারাদিন কাজ করে সে ক্লান্ত আর ক্ষুধায় তার চোখ মুখ শুকিয়ে গেছে। আবির কিছু না শুনেই আদিবাকে মারতে শুরু করল।
কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এই ঘরে কি ঘটল কেউ যেন না জানতে পারে। আর একটু কাজের জন্য ওকে মারলি না? আজ তোর কি কি করতে হয় দেখবি। আর শোন, আজ সারাদিন তরো খাওয়া বন্ধ। না বলে খেলে এমন মারব যে নিজেই নিজেকে চিনবি না। বলে আবির চলে গেল। আদিবার এখন মার খাওয়া অভ্যাস হয়ে গেছে, সে একটু কান্না করে উঠে নিজের কাজে চলে গেল। কারণ কাজ না করলে আবার মারবে। রাতে বাসা সম্পূর্ণ ভরে গেল। গেস্ট সব চলে এসেছে, সবাই আনন্দে মেতে উঠেছে, কিন্তু আদিবা এখনো চুপচাপ বসে আছে। সারাদিন কাজ করে সে ক্লান্ত আর ক্ষুধায় তার চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু সেসব আবির বা জুইয়ের চোখে পড়ে না, তারা একের পর এক কাজ করিয়ে নিচ্ছে আদিবাকে দিয়ে। আবির ইচ্ছা করেই জুইয়ের সাথে একটু বেশি মিশছে, সাথে অন্য মেয়েগুলোকেও গুরুত্ব দিচ্ছে। জুই এসে আদিবাকে বসে থাকতে দেখে বলল, সমস্যা কি তোমার? বসে আছো কেন? যাও সবাইকে আপ্যায়ন করো। কার কি লাগবে দেখো। পায়ের উপর পা তুলে থাকার জন্য তোমাকে এখানে আনা হয়নি। কাজের মেয়ে, কাজের মধ্যে থাকবা সব সময়, বুঝেছ? আদিবা কিছু না বলে কাজে চলে গেল। সবাইকে খাবার সার্ভ করতে লাগল। যার যা লাগবে এগিয়ে দিচ্ছে আদিবা। একটা ছেলেকে আদিবা সফট ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দিতেই ছেলেটি আদিবার হাত ধরে টেনে খারাপ প্রস্তাব দিল। আদিবা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসল। তার খুব খারাপ লাগছে। কার কাছে বিষয়টা বলবে বুঝতে পারছে না। আবির ছেলে, তাই এসব বলা যাবে না। ফুফু থাকলে হয়তো তাকে বলতো, ফুফিও নাই, তাই আদিবা গিয়ে জুইকে বলল ছেলেটা তাকে এসব বলেছে। জুই হেসে বলল, ঠিকই তো বলেছে, যে যেমন তাকে তো তাই বলবে। রেট কম বলেছে বুঝি, আমি না হয় বলে দিব বেশি দিতে। কথাটা বলেই হেসে দিল জুই, সাথে অন্য মেয়েগুলোও। আদিবা সেখান থেকেও চলে আসল। আদিবা খেয়াল করল কিছু ছেলে তাকে খারাপ চোখে দেখছে। তবুও আদিবার সবার কাছে গিয়ে গিয়ে খাবার দিতে হচ্ছে। জুই আদিবাকে 1 মিনিট বসতে দিচ্ছে না। কিছুক্ষণ পর আদিবা প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়ে আদিবার শরীর আর চলছে না। সে জুইয়ের চোখ ফাঁকি দিয়ে এসে দাঁড়াল। তার খুব খিদে পেয়েছে। আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, উনি তো বলেছিল সারাদিন খাবার না খেতে। এখন তো রাত হয়ে গেছে, আর এত খাবারের মধ্যে একটু খেলে নিশ্চয়ই কিছু হবে না, তাই এখন তো আমি খেতেই পারি। এটা ভেবে সে 1 পিস কেক নিয়ে খেতে শুরু করল। আদিবা খেতে খেতে ক্রিম দিয়ে সারা মুখ ভরিয়ে ফেলেছে। আদিবাকে দেখতে আবিরের খুব ভালো লাগছে। আবির একদম বিড়ালের বাচ্চার মতো লাগছে, সারা মুখ মেখে মেখে খাচ্ছে। মেয়েটা দূর থেকে আবির আদিবাকে দেখছে আর হাসছে। তখন জুই এসে বলল, দেখ দেখ কিভাবে খাচ্ছে, যেন জীবনে খায়নি। বেহায়া মেয়ে, তুই মানা করার পরেও খাচ্ছে। রাক্ষস কোথাকার, সহ্য বলতে নেই। কথাটা শুনেই আবিরের মেজাজ খারাপ হয়ে গেল। সে গিয়ে আদিবার চুলের মুঠি ধরে একটা কেকের উপর ছড়ে মারল। আবির, বলেছিলাম না বলে কিছু খাবি না, তাহলে কি করছিস সেখানে? আদিবা উঠে বলল, সরি, আমি ভাবেছিলাম শুধু দিনেই খেতে মানা করেছেন। আচ্ছা, আমি তো 1 পিস এই খেয়েছিলাম। 1 পিস খেলে কি আপনাদের কম হয়ে যেত? সবাই তো খাচ্ছে। মারলেন কেন? আবির, আমার কাছে কৈফত চাস বলে যেই এগিয়ে আসল আদিবা উঠে দৌড়। আদিবাকে দেখে সবাই হাসছে। অনেকেই বলছে এমন কেক কখনো খায়নি মনে হয়। আসলে কাজের মেয়ে তো, তাই। আদিবার খুব খারাপ লাগছে, কারণ সবার সামনে তার অপমান হয়েছে। সবার কথা শুনে তার নিজের বার্থডের কথা মনে পড়ে গেল, কারণ তার পাপা এর চেয়ে অনেক বড় করে তার জন্মদিন পালন করে। হঠাৎ জয়ের কথা মনে পড়তেই আদিবার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। আদিবা এসে এক কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিল। তখনই সেই ছেলেটি এসে বলল, বেবে, আমার সাথে 1 রাত থাকো, এমন কেক খাওয়া যা তোমার বাবাও কখনো খাওয়ায়নি। কথা শেষ করার আগেই আদিবা ছেলেটির কলার টেনে ধরে চিৎকার করে উঠল। আদিবা এত জোরেই চিৎকার করেছে যে পার্টির সবাই একদম থমকে গেছে। সব কোলাহল মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে আছে।
আদিবা ছেলেটার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলছে, আমার পাপাকে নিয়ে একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলব। চিনিস আমার পাপাকে? ছেলেটি, তোর এত সাহস কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুলিস আজ? তোর একদিন কি আমার একদিন? ছেলেটি যেই আদিবার দিকে এগুতে গেল, আদিবা ড্রিঙ্কসের একটা কাচের বোতল নিয়ে সজোরে ছেলেটির মাথায় বসিয়ে দিল। গড়গড় করে রক্ত পড়তে শুরু করেছে ছেলেটির মাথা থেকে। এক কথায় চোখের পলকেই আদিবা রণচণ্ডী রূপ ধারণ করেছে। আবির এগিয়ে গিয়ে বলল, কি করছো আদিবা? কথা শেষ করার আগেই ঠাস করে থাপ্পড় মারল আদিবা। আবির হতবাক হয়ে ভাবছে, সবার সামনে এসব কি করছে আদিবা? এত সাহসেই বা কোথায় পেল? আবিরকে ভাবনার জগতে রেখেই আদিবা একের পর এক থাপ্পড় মারতে মারতে বলছে, আমি কে হই তোর বল? আমি কাজের মেয়ে, তাই না? কিরে বল, বলছিস না? কেনে কদমে বলছে সে। আবিরের বোঝা শেষ যে আদিবাকে আর এখন থামানো সম্ভব না। জোর করলে আরও খারাপ কিছু করবে, হার মানা ছাড়া উপায় নেই। তাই আবির আদিবাকে জড়িয়ে বলল, শান্ত হও লক্ষ্মী। কে বলেছে তুমি কাজের মেয়ে? তুমি তো আমার বউ, আমার একমাত্র পিচ্ছি বউ, আমার আদরের রাগী বউ, আমার সবকিছু। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। জুই একটু বেশিই হলো, তাই এগিয়ে এসে বলল, তুই কবে বিয়ে করেছিস আবির? আদিবা একটু শান্ত হয়ে গেছিল, কিন্তু জুইয়ের প্রশ্নে আবার ক্ষেপে গেল। সে আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পিছনে ঘুরে জুইয়ের গালে নিজের 4 আঙ্গুলের চাপ ফেলে দিয়ে বলল, কবে বিয়ে করেছে তার জবাব কি তোর মতো ডাইনিকে দিতে হবে? বের হ এক্ষুনি বাসা থেকে। আবির আদিবাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না। আদিবা আবিরের দিকে আঙ্গুল তুলে বলল, সারাদিন তো বউ বউ বলে মাথা খারাপ করে দিস, আজ কেন বললি না? ও আচ্ছা, চারপাশে মেয়ে পেয়েছিস তাই? একটাও কথা বলবি না, আজ তোকে দেখাবো আদিবাকে বউ বানানোর কত মজা। এই সবাই কান খোলে শোন, আজ এখানে কোনো পার্টি বা কেক কাটা হবে না, সবগুলো বিদায় হও আমার বাড়ি থেকে। যদি ইচ্ছা হয় সাথে এই উগান্ডাটাকেও নিয়ে যেতে পারো। আর শাকচুন্নিগুলোকে বলছি, আবিরের ধারে কাছে যদি কাউকে দেখি শরীরের 214টা হাড় ভেঙ্গে আইসিইউতে না সোজা মর্গে রেখে আসব। মানুষ খুন করার রেকর্ড আছে আদিবার। বের হ বলছি সব, আমি এই বাড়ির বউ, আমার সম্পূর্ণ অধিকার আছে তোদের বিদায় করার। বলতে বলতে সবাইকে বাসা থেকে বের করে দিল আদিবা। আদিবা বারবার সবার সামনে নিজেকে আবিরের বউ বলছে, বিষয়টা আবিরের বেশ ভালো লাগছে। আর অধিকার দেখাচ্ছে, এটাও বেশ লাগছে তার। কিন্তু সে জানত না তার কপালে দুঃখ এখনো বাকি। আবির, সবাই তো চলে গেছে, এবার শান্ত হও প্লিজ। আদিবা, কিসের শান্ত? আবির, ও তাই? অরণ্যের কথা মনে আছে তো তোমার? এত রাগ দেখাচ্ছ কোনো সাহসে? আদিবা, কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ আদিবার কাছে তার পাপার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই। পাপাকে খুশি করতে যদি পৃথিবীর সবাইকে খুন করতে হয় আদিবা তাও করবে। একটা অরণ্য কেন, হাজারটা অরণ্যের লাশের উপরে দাঁড়িয়েও আমি হাসতে পারি যদি দেখি আমার পাপা হাসছে। আবির মনে মনে ভাবছে, আদিবা কি তাহলে সব জেনে গেছে? আদিবা, আমি তো ভেবেই পাচ্ছি না আমি এত বোকা কি করে হয়ে গেলাম। তুমি এতদিন আমায় যা বুঝিয়েছ আমি তাই বুঝেছি। আচ্ছা, আমি না হয় পাপার নিজের মেয়ে নই তাই তারা আমায় খুঁজছে না, কিন্তু অরণ্য? সে তো বেহান আঙ্কেলের নিজের ছেলে, শুধু ছেলেই নয়, অনেক আদরের ছেলে। আর অরণ্য আমার মাম্মামের নয়নের মণি, তাহলে অরণ্যকে কেউ কেন খুঁজছে না? এর পিছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট কোনো কারণ আছে, আর সেই কারণটা এখন তুমি আমায় বলবে। আমি জানি আমার পাপা আমাকে ছেড়ে কিছুতেই ভালো থাকতে পারে না। আজ যদি কেয়ামত হয় তবুও আমি এখানে থাকব না। আমাকে পাপার কাছে যেতেই হবে, এমন নয় তো যে তুমি আমার পাপাকেও আটকে রেখেছ। সেটা তোমার পক্ষে সম্ভব নয় জানি, আর যদিও রাখো আজ আর আমাদের আলাদা করতে পারবে না। পাপা যেখানেই থাকুক আমাকে যেতে হবে তার কাছে। এতদিনে হয়তো পাপা পাগল হয়ে গেছে আমাকে কাছে না পেয়ে। পৃথিবীর কোনো শক্তি আজ আর আমায় আটকাতে পারবে না। কি ভেবেছিলে?
আমাকে ছোট থেকে শিখানো পাপার সব শিক্ষা আমি এই 1 মাসে ভুলে গিয়ে তোমার গোলাম হয়ে গেছি? নামি আবির, আমি তোমার মারের ভয় বা অরণ্যের জন্য এখানে ছিলাম না, শুধুমাত্র পাপার উপর রাগ করে এখানে ছিলাম। আর আজ বুঝলাম আমি ভুল করেছি, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আমি কষ্ট দিয়েছি, ভুল বুঝেছি, আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি এখান থেকে যাব আবির, আর এখন তুমি আমাকে সব বলবে কেন আমার সাথে এমন করলে? আর পাপাই বা কেন আমাকে খোঁজল না? আমি সব উত্তর চাই, আর এক্ষুনি চাই, চিৎকার করে বলল আদিবা। চলবে।